তো এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো হোমওয়ার্ক ছিল তাই না প্রভা? চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো ছিল হোমওয়ার্ক, এন্ড আরেকটা পরের একটা পেজ রিডিং পড়তে বলছিলাম যে স্ট্যান্ডিং ওয়েভস এর ওই রিলেটেড কোনো কনফিউশন আছে নাকি ওটা দেখার জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস সি যে এই যে আমাদের চারটা কোয়েশ্চেন, এই চারটা কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতে গেলে মোরলেস সবাই দিছো অ্যানসার। কোয়েশ্চেন নাম্বার 3 এন্ড 4 ম্যাক্সিমামে কোয়েশ্চেন নাম্বার 4 এ প্রবলেম ফেস করছো, তো সবগুলি আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা, সো নাও সি হোয়াট ইজ হ্যাপেনিং। কোয়েশ্চেন নাম্বার 3 তে, কোয়েশ্চেন নাম্বার 3 এর কতটা যেন প্রবলেম ছিল? সি তে নাকি কাবিও? আচ্ছা, প্রভার ছিল মনে হয়। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখি। সো বলতেছে, আচ্ছা ফার্স্টে আমরা 1 আর 2 একটু ছোট ডিসকাস করে নেই। বলতেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ রে এন্ড আ ওয়েভ ফ্রন্ট। রেটা কি করে? রেজ আর ইমাজিনারি লাইন্স which actually show what the direction in which the wave will move. আর ওয়েভ ফ্রন্টটা কি? ওয়েভ ফ্রন্টটা হলো আমাদের the lines connecting all the points that are in phase, and তাদের মধ্যে কি থাকে? 90 ডিগ্রি রিলেশনশিপ থাকে, এমন টাইপের ব্যাপার। তো তাদের মধ্যে ডিফারেন্সটা নিয়ে তারা কি লিখছে, লেটস সি। যে রে কি করে? রে শো করে কোন ডিরেকশন এনার্জিটা ট্রাভেল করতেছে, whilst wavefront show the positions of identical phase positions and they are always at right angles or at 90 degree to each other. So এই ব্যাপারটাই আমরা বললাম না। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 2 তে বলতেছে যে what is the phase difference between waves that completely destructively interfere. So তাহলে completely destructively interfere করবে কত ফেজ ডিফারেন্স? 180 or পাই, যেটাই বলো এততে। তাহলে যে 180 or পাই। দেন কোয়েশ্চেন নাম্বার 3, তো এখানের মধ্যে কি বলতেছে? ইমাজিন ওয়েভস অন দ্য সারফেস অফ দ্য সি, হোয়াট আর দ্য ফেজ ডিফারেন্সেস বিটুইন টু ওয়েভ ক্রেস্টস। সো দুইটা ওয়েভ ক্রেস্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত? আনিসা? দোনোটাই ক্রেস্ট, তো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? ইদার 0 অর 360 অর মাল্টিপল অফ 360, তাই না? যে তাদের মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, এটা শুনে বোঝা যাচ্ছে। এরপর বলতেছে ক্রেস্ট এন্ড দ্য নেক্সট ট্রাফ। তো তাহলে একটা ক্রেস্ট, এই যে এখানে ক্রেস্ট আর এখানে একটা ট্রাফ আছে, তো এই ক্রেস্ট আর এই ট্রাফের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হবে? 180 ডিগ্রি। তো তাহলে 180 ডিগ্রি অর পাই রেডিয়ান। তো এই জিনিসটা গেল। নাও এরপর কি বলতেছে? a trough and the crest, 3 waves in front. So তাহলে একটা ট্রাফ, ফার্স্ট একটা ওয়েভ আঁকি। 1 2 3 4। সো এই একটা ট্রাফ and the crest, 3 waves in front. So তার মানে 1 2 3, তিনটা ওয়েভ সামনে। ওকে, সো তিনটা ওয়েভ সামনে যখন আছে, তো তখন ওখানের মধ্যে কি হবে? একটা ক্রেস্ট থেকে আরেকটা, এই যে একটা ট্রাফ থেকে তার নেক্সট ক্রেস্ট কততে? 180 ডিগ্রি ডিফারেন্স। ক্রেস্ট থেকে ক্রেস্ট কত ডিফারেন্স? 360। এই ক্রেস্ট থেকে তারপরের ক্রেস্ট কত ডিফারেন্স? 360। সো তাহলে 180 প্লাস 360 প্লাস 360, সো তাহলে টোটাল কত হয় এখানে? 900 হয় না নাকি? কাবিও বুঝতে পারতেছো ব্যাপারটা? জি ভাইয়া। তো তাহলে 3 ক্রেস্টস ইন ফ্রন্ট বলছে, সো তাহলে ট্রাফের পরের ক্রেস্ট, পরের ক্রেস্ট, পরের ক্রেস্ট, তো এটা। তো তাহলে 180 প্লাস 360 প্লাস 360, সো তাহলে এটা 900। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1 2 3 এইগুলাতে যাদের যাদের প্রবলেম ছিল আই হোপ এখন ক্লিয়ার হয়ে গেছে। নাও নাম্বার 4, নাম্বার 4 টায় তোমরা প্রবলেম ফেস করছো ম্যাক্সিমাম। তো এখানের মধ্যে দেখি কি বলতেছে। বললো যে একটা গ্রাফ পেপারে, যে on graph paper draw 3 diagrams of the wave pulses shown in figure G at time 1 second, at time 2 seconds and at time 3 seconds if the figure is at time equal to 0. So এখানে যে ফিগারটা দাও এটা কত টাইমের সময়? 0 টাইমের সময়। তো এখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোডিং এ তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি। দেখো এই যে তাদের মধ্যে সেপারেশনটা কত প্রভা? 7
সেন্টিমিটার। ওকে, এন্ড দুইটা ওয়েভ কত স্পিডে মুভ করতেছে? 2 সেন্টিমিটার পার সেকেন্ডে এইদিকে আর 2 সেন্টিমিটার পার সেকেন্ডে এইদিকে, দুটোজন সেম রেটে মুভ করতেছে। সো এইটা টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময়। এখন 1 সেকেন্ড পার হইলে, ঠিক আছে, 1 সেকেন্ড পার হইলে এই ওয়েভটা কতটুকু সামনে যাবে? 2 সেন্টিমিটার সামনে যাবে। আর এই ওয়েভটাও কি করবে? 2 সেন্টিমিটার এইদিকে আসবে না নাকি? জি ভাইয়া। ওকে, তো তাহলে পরে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আফটার 1 সেকেন্ড পাসেস, তো এখানে থেকে 2 সেন্টিমিটার কমবে, এখানে থেকে 2 সেন্টিমিটার কমবে। সো তাহলে হোয়াট উইল বি দ্য সেপারেশন বিটুইন দ্যাম? 3 সেন্টিমিটার নাকি? ইনিশিয়ালি 7 সেন্টিমিটারের সেপারেশন ছিল। তো এখন মনে করো এটা হলো কাবিও আর এটা হলো প্রভা, দুইজন দুইজনের দিকে আসতেছে। প্রথমে সেপারেশন ছিল কত? 7 সেন্টিমিটার। কাবিও 2 সেন্টিমিটার সামনে আগাইলো, প্রভাও 2 সেন্টিমিটার সামনে আগাচ্ছে কাবিওর দিকে। সো তাহলে সেপারেশন কি কমে যাবে? কতটুকু কমবে? 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মানে কত? 4 সেন্টিমিটার ডিসটেন্স কমতেছে। তো তার মানে এখন আর রিমেইনিং ডিফারেন্স থাকবে কত? রিমেইনিং সেপারেশন বিটুইন দেম উইল রিমেইন 3 সেন্টিমিটার। এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? না ভাইয়া। তো তাহলে এই জায়গায় এখনো তো ওয়েভ গুলা কি করে নাই? মিট করে নাই। তো এখানের মধ্যে কি কোনো আমাদের ইন্টারফিয়ারেন্স হবে? এখানে আমাদের না। ওয়েভ গুলো এখনো মিট করে নাই, সো দে ওয়ন্ট ইন্টারফিয়ার নাও। এখন এর পরের সেকেন্ডটা, এটা তো ব্ল্যাক কালার দিয়ে ড্র করলাম না, মনে করো যে রেড কালার দিয়ে ড্র করে। এর পরের আরেক সেকেন্ডে সে কি করবে? কাবিও 2 সেন্টিমিটার সামনে আগাইলো, প্রভা আরো 2 সেন্টিমিটার সামনে আগাইলো। নাও হোয়াট হ্যাপেন্স? দেখো এই জিনিসটা কি হচ্ছে। এই যে আমাদের ট্রাফটা, ধরো এটা আসলে নোটপ্যাডে গ্রাফের মধ্যে ড্র করে করে দেখাইলে আরো সুন্দর হবে। কি করা যায়? এখানের মধ্যে ডিসটেন্সের ভ্যালুগুলো বসাই। 0 1 2 3 4 5। আচ্ছা, তো এগুলো হলো আমরা ওই ডিসটেন্সটা লিখলাম প্রথমে। এখন দেখো কাজটা কি করে। আমাদের ওয়েভটার পালসটার ওয়েভলেন্থ ছিল কত দেখছো? 4 সেন্টিমিটার না? পালসটা কিন্তু 4 সেন্টিমিটার ছিল, তাই না? দেখো তো দোনোটা ডায়াগ্রামে তোমাদের বইয়ে। হ্যাঁ ভাইয়া। তো এই হলো আমাদের একটা পালস, আর একটা পালস আমরা এটা ডুপ্লিকেট করে দেব। জয়েন্ট রোটেট করা যেতেছে না। তাহলেই নিচে আরেকটা এঁকে ফেলি। কত? 4 সেন্টিমিটার, তাই তো?
আচ্ছা, তো তাহলে এইটা হলো আমাদের ওই দুইটা পালস। এখন তোমাদেরকে সিচুয়েশন বাই সিচুয়েশন এগুলাকে মুভ করে করে দেখাই। ওকে, তো এখানের মধ্যে হোপফুলি বুঝতে পারবা। আচ্ছা, তো ইনিশিয়ালি কেমন পজিশনে আছে দেখো। মনে করো ইনিশিয়ালি এই পালসটা আছে এই জায়গায়, এন্ড এই পালসটা আছে কত সেন্টিমিটার দূরে, 7 সেন্টিমিটার দূরে, তাই না? তো এই যে দেখো ইনিশিয়ালি সেপারেশন কত দেখছো পাবিও, ইনিশিয়ালি সেপারেশন হলো 7 সেন্টিমিটার। যে যে এখানে 7 এ আছে আর এখানে কততে আছে 14 এ, তো তার মানে সেপারেশন কত 7 সেন্টিমিটার নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, নাও এখানের মধ্যে জিনিসটা খেয়াল করো কি হয়। তো তারা এখানে এগুলোকে দূরে রেখে ফার্স্টে ডুপ্লিকেট নিয়ে রাখি, লিখার সাথে মিশে গেলে পরে সমস্যা হবে। ওকে, এখন 14 সেন্টিমিটারের এখানে একটা আর 7 সেন্টিমিটারের এখানে একটা। তো ইনিশিয়ালি এটা ছিল টাইম টি ইজ ইকুয়াল টু কত, এটা ছিল টাইম টি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো কি হচ্ছে, এক সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করবে আনিসা? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। তো তাহলে সে 2 সেন্টিমিটার সামনে আগাইলো, এন্ড ব্লুটাও কি করবে, যে ব্লুটাও কি করবে 2 সেন্টিমিটার সামনে আগাবে নাকি? আগে 7 এ ছিল, এখন কততে আসছে 9 এ। তো এইটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এখানে কি তারা ইন্টারফিয়ার করতেছে? এটা হলো টাইম টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডের সময়, সো দে আর নট ইন্টারফিয়ারিং উইথ ইচ আদার। নাও টাইম টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে, তখন সে কি করবে, আর একটু সামনে আগাবে না এই জায়গাটায়, এন্ড এই জায়গাটায়। এখন কি হচ্ছে, এতটুকু জায়গা একটা ওভারল্যাপিং হচ্ছে নাকি? প্রভা দেখো তো, এটা বসায় নেই, এই যে এই জায়গাটায় কি হচ্ছে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা একটা ওভারল্যাপিং হচ্ছে না নাকি? সো এই রিজিয়নটায় যে দুইটা ওয়েভের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, এখানে কি করবে, একজন আরেকজনকে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করে জিরো বানায় দিবে, তাই তো? সো তাহলে এই রিজিয়নটায় দ্য রেজাল্টেন্ট ওয়েভ উইল বি জিরো। সো তাহলে দ্য ওয়েভ উইল বি সামথিং লাইক দিস। কেমন, যে ওয়েভটা তো এরকম, রেজাল্টেন্ট ওয়েভটা মনে করো আমি গ্রিন কালার দিয়ে এঁকে দেখাই। সো দিস উইল বি দ্য রেজাল্টেন্ট ওয়েভ। এই 10 পর্যন্ত থাকবে, দেন এই জায়গাটায় হলো 0, দেন আবার কি হবে, এরকম নাকি? স্টার্ট করে দেই দেখো, এই এই তো এইটা হবে না আমাদের রেজাল্টেন্ট ওয়েভটা। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছে আনিসা? জি ভাইয়া। তো তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, 10 টু 11 সেন্টিমিটার, ওই জায়গাটায় দুইটার অ্যামপ্লিটিউড সেম না? দুইটার অ্যামপ্লিটিউড কত কত দেওয়া, আচ্ছা একটা 4 একটা 3, সরি সরি। তো তাহলে একটা 4 একটা 3 যদি হয়, তো তাহলে এখানে একটু ডিফারেন্স আসবে, সরি, থ্যাংক ইউ। তো তাহলে একটা 4 সেন্টিমিটার আর একটা হলো 3 সেন্টিমিটার। যে নিচেরটা কত ছিল, নিচেরটা হলো 4 সেন্টিমিটার, তো তার মানে এমন হবে। তো এই এতটুকু গেল, 10 পর্যন্ত তার নরমালি আছে। এইখানে যে -1
তো এমন হবে সিচুয়েশনটা, তাই না রাফিন? যে 10 থেকে 11 সেন্টিমিটারের ওখানে কত হবে ডিসপ্লেসমেন্ট? -1, রাইট? -1 কেন হয়েছে দেখো, এই যে নিচের যে ওয়েভটা, নিচের পালসটার অ্যামপ্লিটিউড হলো 4 সেন্টিমিটার, আর উপরের যে পালসটা ওইটা হলো 3 সেন্টিমিটার, বুঝছো? সো যেই জায়গাটাতে যুক্তকতে ওভারল্যাপ করবে ওখানে কি হবে, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত হবে? -1 হবে না? বুঝছো? তো ওখানে আমিও দেখি না এটা 3 সেন্টিমিটার এটা। থ্যাংক ইউ রাফিন। সো তাহলে এটা হলো কি কোন টাইমের সময়? 2 সেকেন্ডের সময়। ওকে, তো তাহলে 2 সেকেন্ডের সময় এই হবে আমাদের রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে। এটা কি বুঝতে পারছো এখন প্রভা? ওকে, সো এখন আমরা এর পরের টাইমের জন্য যদি দেখি, এরপরে কি 2 সেকেন্ডের সময়, পর 2 এর পরে 3। তো এখন 3 সেকেন্ডের সময় কেমন হয় দেখি, এটা তো ফাইনালটা। সো আরো 2 সেন্টিমিটার সামনে আগাইলো, এটাও কি করবে, আরো 2 সেন্টিমিটার সামনে আগাবে। এখন এইখানে ওভারল্যাপিং রিজিয়নটা কতটুকু দেখো তো, এই 9 থেকে 12 পর্যন্ত, এই যে এই, সরি কি হলো, এই যে এই টাইমটুকু দেখো তো, এই 9 সেকেন্ড থেকে 12 সেকেন্ড পর্যন্ত এই টাইমটুকু কি আছে, ওভারল্যাপিং আছে দুইটা ওয়েভের মধ্যে, নাকি রাফিন? ওকে, তো তাহলে এইখানের জন্য আমরা কাজটা কি করব, 9 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের ওখানে যদি ওভারল্যাপ করে কাবিও, তো তাহলে 9 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের ওই জায়গায় যদি ওভারল্যাপ করে, তো তাহলে ওভারল্যাপিং রিজিয়নে কি থাকবে, -1 থাকবে না অ্যামপ্লিটিউড, বিকজ নিচের ওয়েভটার হলো -4 আর উপরের ওয়েভটার হলো +3। সো তার মানে রেজাল্টেন্ট কত থাকে, -1 থাকে। সো তাহলে আমাদের ওয়েভটা, রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে হবে এরকম। কেমন ব্যাপার, 9 সেকেন্ডের এখানে থেকে -1, 12 সেকেন্ডের এখানে যাওয়ার পরে এরকম হবে না আমাদের ওয়েভটা রেজাল্টেন্ট। খেয়াল করো তো প্রভা, বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এখানের মধ্যে কি করলো, ওয়েভটা যখন নাকি 3rd সেকেন্ডে আরো 2 সেন্টিমিটার সামনে আগায় গেল, তো তখন ওভারল্যাপিং রিজিয়ন হলো আমাদের এতটুকু জায়গায়, যে এতটুকু জায়গা হলো ওভারল্যাপিং রিজিয়ন, যেখানে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হলো কত, -1। আর যেখানে নাকি সিঙ্গেল যে কোনো ওভারল্যাপিং রিজিয়ন নাই, সো তাহলে ওয়েভ নিজে যা অ্যামপ্লিটিউড বা নিজে যা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করতো ওইটাই থাকবে, নাকি? তো তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার গুলো এখন আমরা দেখে নেই, অ্যান্সার সেটা তারা কিভাবে কি দিচ্ছে। যেখানে আমাদের কি বলতেছে, টাইম t is equal to 1 second, same pulses now separated by 3 সেন্টিমিটার, বিকজ এখনো তাদের মধ্যে কি হয় না, কোনো ওভারল্যাপিং হয় নাই। তো তার মানে 1 সেকেন্ডের ওখানে জাস্ট তাদের মধ্যে কি হয়েছে, সেপারেশনটা কমছে। দেন টাইম t is equal to 2 সেকেন্ডের সময় কি হয়, the pulses now overlap 1 সেন্টিমিটার in the middle, যে 1 সেন্টিমিটারের জন্য ওই জায়গায় কি হয়, ওভারল্যাপিং একটা রিজিয়ন আছে, এন্ড ওভারল্যাপিং রিজিয়নে ডিসপ্লেসমেন্ট কত হবে, -1। ওকে কাবিও, এন্ড ফাইনালি time t is equal to 3 এর সময় same pulses now in opposite sides of each other and separated by 1 সেন্টিমিটার। তো তাহলে ওই যে ওভারল্যাপিং রিজিয়নটা যে থাকবে, ওই ওভারল্যাপিং রিজিয়নটা কি হবে, ওভারল্যাপিং রিজিয়নটা ওই জায়গায়, আচ্ছা এখানে কি 1 সেন্টিমিটার সেপারেশন বললো, ওভারল্যাপিং রিজিয়নটা কতটুকু দেখি, রিমুভ করে দিই,
এটা হলো ফাইনাল ওয়েভটা। এখানে ফাইনাল ওয়েভটা এখানে থাকতেছে না, যে ফার্স্টে এই মাথাটা ছিল 14 এ, দেন 1 সেকেন্ডে 2 সেন্টিমিটার, এখানে আরো 2 সেন্টিমিটার, এখানে আরো 2 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার। এখানে এটা ঠিক আছে। আর ওর মাথাটা কোথায় ছিল? এই মাথাটা ছিল 7 সেন্টিমিটার, তো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে মধ্যে বললো যে সেম পালসেস সেপারেটেড বাই 1 সেন্টিমিটার। তার মধ্যে এরকম সেম পালসেস তো থাকার কথা না। তার মধ্যে আমাদের ওভারল্যাপিং রিজিয়ন থাকবে এই জায়গাটুকু, এখানে এরকম, এখানে রেজাল্টেন্ট হবে -1, আর এখানে ওভারল্যাপিং নাই, সো এখানে রেজাল্টেন্ট হবে আবার +3। সো এরকম হবে সিনারিওটা, ঠিক আছে রাফিন? তো অ্যানসারের ওখানের মধ্যে লাস্টেরটা ওখানের মধ্যে তারা বলছে যে সেম পালসেস বাট অন অপোজিট সাইডস অফ ইচ আদার, ওই জিনিসটাতে আমাদের একটা প্রবলেম আছে। এখানে 3 সেন্টিমিটার সেপারেশন, এরপর ওভারল্যাপিং 1 সেন্টিমিটার রিজিয়নে, তার আরেকবার মিলাই দেব। এরকম ছিল, এটা আপনার 3 সেকেন্ড 6 সেন্টিমিটার সামনে আসবে, সেন্টিমিটার সামনে আসলো। এটা আপনার 3 সেকেন্ড 6 সেন্টিমিটার সামনে আসবে, ঠিকই আছে আমাদেরটা। ওকে, তো তাহলে এখানের মধ্যে এরকম একটা ওভারল্যাপিং রিজিয়ন থাকবে। ওকে, তো অ্যানসারের ওখানে লাস্টেরটা সি নাম্বারে, লাস্টের এইটা tan t = 3 সেকেন্ডের এখানে ফুল লিখছে। ওকে, তো এই জিনিসটা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে রাফিন? আচ্ছা, সো এখন অলরেডি আজান দিয়ে দিয়েছে, তো আমরা 7:05 বা 6 আমরা সবাই জয়েন করবো, ঠিক আছে? এরপর আমরা স্ট্যান্ডিং ওয়েভের যে স্ট্রিংস এর যে পার্টটুকু আছে ওগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, সো আমরা ব্রেকের আগে চেক পয়েন্ট কোশ্চেন গুলো করতেছিলাম, এখন আমরা স্ট্যান্ডিং ওয়েভস এর যে ওয়েভস অন আ স্ট্রিং ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। আর আরেকটা জিনিস, তোমাদের ইউনিট 1 এর বুকলেটে তো ম্যাটেরিয়ালস গুলি পুরাটা করা হয় নাই না, তাই না? কয় পেজ বাকি আছে আনিসা? আচ্ছা, সো আমরা ম্যাটেরিয়ালস এর ওই কোশ্চেন পেপার সলভিংটা শুরু করে দিব আবার নেক্সট উইক থেকে, ঠিক আছে? এন্ড তোমাদের এমসিকিউ টেস্টের কপিগুলো কি দিছিল আছে শৈলী? এমসিকিউ টেস্টের ফার্স্ট অফ অল সলিউশনটা নেওয়া লাগবে। আসিফ এটা বেশি দেরি করতেছে, দাঁড়াও গ্রুপের মধ্যে বলে রাখি। ওকে, এন্ড আমাদের এই ঈদের ব্রেকের আগে আমরা এই ফ্রাইডেতে, তোমাদের ফ্রাইডেতে কি ক্লাস থাকে শৈলী?
কোন সাবজেক্টের ক্লাস আছে ফ্রাইডে ফ্রাইডেতে? ক্লাস থাকে না না। ওকে, সো তাহলে আমরা ফ্রাইডেতে যে বুকলেট সলভিং ক্লাসটা করতাম, ঠিক আছে, 4:30 থেকে 6:30 এখানে এই টাইমে কি কারো কোনো ক্লাস থাকে ফ্রাইডেতে? কালকে হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে কোনো ক্লাস আছে? ওকে, সো তাহলে আমরা এই ফ্রাইডেতে আর নেক্সট ফ্রাইডেতে, এই দুই ফ্রাইডেতে ম্যাটেরিয়ালস এর যে কোয়েশ্চেন্স গুলি আছে না ইউনিট 1 এর, ওগুলি সলভ করে ফেলা ট্রাই করব, সো দ্যাট আমাদের ইউনিট 1 এর কোয়েশ্চেন পেপারটা র‍্যাপ আপ হয়ে যায়। দেন তোমাদের কন্টিনিউয়াসলি প্রতি ফ্রাইডেতে, যে অক্টোবর ব্যাচের তো এক্সাম হচ্ছে, তো প্রতি ফ্রাইডেতে তোমরাও আলাদা, যে ওই টাইমে ডিফারেন্ট একটা কোয়েশ্চেন হবে অক্টোবর ব্যাচের, ওদের তো ইউনিট 2 3 ওইগুলোর কোয়েশ্চেন থাকে, সো তোমরা ইউনিট 1 এর ওই কোয়েশ্চেন্স গুলা নিয়ে এক্সাম দিবা আর কি, ঠিক আছে। এন্ড ইউনিট 2 এরও আমাদের ইলেকট্রিসিটি যেহেতু শেষ, ইলেকট্রিসিটি তোমাদেরকে ফার্স্ট অফ অল একটা ওয়ার্কশিট দেওয়া হবে, ওই ওয়ার্কশিটটা করলে পরে মোরলেস কনসেপ্টস গুলা চেক আপ হয়ে যাবে আর কি। ওকে শৈলী, তো এরপর আমরা ঈদের পর আবার ওগুলা নিয়ে টেস্ট নেওয়া শুরু করবো, এটা সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল তোমাদের কালকে ফ্রাইডেতে 4:30 থেকে 6:30 আমাদের ইউনিট 1 ম্যাটেরিয়ালস এর যেই কোয়েশ্চেন্স গুলি ওগুলা নিয়ে ডিসকাস করবো। এন্ড নেক্সট ফ্রাইডের আগে তোমরা নিজেরা ট্রাই করবা যেন শেষ করে রাখতে পারো, তো ওগুলা নিয়ে আমরা সলভ করব, ঠিক আছে কাবিও? জি ভাইয়া। ওকে, এখন রুটিন বুঝছো কি বাজে একটা অবস্থা হয়ে গেছে, সারাদিন ক্লাস নিতে নিতে এখন পুরা চেয়ারের থেকে উঠলে মনে হয় শান্তি পাই এমন অবস্থা। প্রত্যেক দিন এই যে তোমাদের ক্লাস নিতেছি না এখন, ফার্স্টে এই যে 5টা থেকে 6:30 AS22 ব্যাচ মে, এরপরে এখন তোমাদেরটা AS Jan 22, এরপরে 7:45 থেকে 9টা পর্যন্ত A222 মে, এরপরে 9টা থেকে 10:30 AS21 অক্টোবর ব্যাচ। তো এরকম টানা ক্লাস নিতে নিতে পরে উইকেন্ডের ক্লাসগুলা এই কয় উইক নেওয়া হয় নাই, যে টানা অনেক বেশি ক্লাস করে যাইতেছিল। এখন ওই ব্যাচগুলাতে, অক্টোবর ব্যাচগুলাতে মোর অরলেস রিভিশন শেষ, তো ওদেরও কোয়েশ্চেন পেপার সলভিং হবে, চাইলে ওদের সাথেও কোয়েশ্চেন পেপার সলভিং ক্লাসে জয়েন করতে পারো, যদি ইউনিট 1 একটা করে তোমাদেরকে জানায় রাখবো, তাহলে পরে তোমাদের নিজেদেরই হেল্প হবে আর। ওকে, তো তাহলে এই ফ্রাইডে আর নেক্সট ফ্রাইডেতে আমরা ট্রাই করব ইউনিট 1 এর কোয়েশ্চেন পেপারস গুলি র‍্যাপ আপ করে ফেলা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানের জন্য দেখি স্ট্যান্ডিং ওয়েভস অন আ স্ট্রিম। স্ট্যান্ডিং ওয়েভের ব্যাপারগুলো খুবই মজার, এগুলা স্ট্রোবোস্কোপ রিলেটেড কতগুলি কোয়েশ্চেন আমরা দেখবো, খুবই ইন্টারেস্টিং আর কি। তো ফার্স্ট অফ অল এখানের জন্য খেয়াল করো কাজটা কি হয়। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, কালকে আমাদের 5টা থেকে শুরু করতে হবে, ঠিক আছে, কালকে 5টা থেকে শুরু করব, নেক্সট দিন আমরা ইয়ে থেকে শুরু করব 4:30 থেকে। কালকে 5টা থেকে 7টা পর্যন্ত আর কি, 6:55 আজান পর্যন্ত। আচ্ছা, সো ফার্স্ট অফ অল যে কথাটা বলতেছিলাম, যে স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ফর্ম করে, আমরা কি পড়ছিলাম লাস্ট ক্লাসে রাফিন? হাউ ডু স্ট্যান্ডিং ওয়েভস ফর্ম? Resultant wave with a Yes, it is a resultant wave, and how it is formed when two oppositely traveling waves, যে দুইটা oppositely traveling coherent waves যখন নাকি কি করবে, ইন্টারফিয়ার করবে, তখন কি হয়, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়।
এটার আমরা দুইটা প্রসেস শিখছিলাম তাই না শৈলী? কেমন দুইটা প্রসেস? একটা হলো একটা সোর্স একটা ওয়েভ এমিট করতেছে কন্টিনিউয়াসলি এন্ড একটা রিফ্লেক্টিং সারফেস আছে। তো এই রিফ্লেক্টিং সারফেস থেকে কন্টিনিউয়াসলি কি আসবে? রিফ্লেকশন ফেরত আসবে। তো তাহলে একটা সোর্সের অরিজিনাল ওয়েভ এন্ড তার রিফ্লেক্টেড ওয়েভ এই দুইজনের মধ্যে ইন্টারফিয়ারেন্সের জন্য কি হইতে পারে? স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হইতে পারে। অর যদি আমাদের কি হয়, এইদিকে একটা সোর্স এইদিকে আরেকটা সোর্স, দোনোটা সোর্স সেম তোমার কিসের সাথে লাগানো? সিগন্যাল জেনারেটরের সাথে লাগানো। তো বোথ অফ দেম আর ক্রিয়েটিং দ্য সেম ওয়েভ। এটার জন্য কি হইতে পারে? স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হইতে পারে নাকি? তো আমরা স্ট্রিং এর জন্য যে স্ট্রিং এর যে স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় ওখানের মধ্যে কাজটা কি হবে? এরকম কি কাজ? একদিকে সোর্স থাকবে আর আমরা কি করব? স্ট্রিংটাকে প্লাগ করব। ওকে, আমরা স্ট্রিংটাকে প্লাগ করব, দেন স্ট্রিং এর দুই এন্ডে যদি এরকম আটকানো থাকে, খেয়াল করো ব্যাপারটা কি হয়। তোমাদের এখানে কেউ কি গিটার বাজাও? এখন যারা আছো লাইভে কেউ কি গিটার বাজাও? গিটার, উকুলেলে অর ভায়োলিন, এমন কিছু স্ট্রিং ইনস্ট্রুমেন্টস? আচ্ছা, যদি বাজায় থাকতো তো তাহলে ওখানের মধ্যে কতগুলি জিনিস পাইতে, যে তোমাদের যেসব কর্ডস গুলি থাকে, দেন সাউন্ডের একটা ব্যাপার আছে। এই জিনিসটা আগে পড়াইতো, বুঝছো? আমিও পাইনি এ লেভেলসে, কিন্তু আমার আগে যারা এ লেভেলস পড়ছে তাদের ওখানে সিলেবাসের মধ্যে ছিল অক্টেভস। অক্টেভস এর এই ব্যাপারটা, এটা যারা নাকি ওরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে রিলেটেড তারা অনেক কিছু এই ব্যাপারে জানে। তো এগুলো নিয়ে আমি হালকা পাতলা পড়ছিলাম, সবকিছু ওরকম পড়ি নাই। বাট এগুলা কি সবকিছু আমাদের এই ফিজিক্স এর সাথে, স্ট্যান্ডিং ওয়েভের সাথে রিলেটেড, হারমোনিক্স এর সাথে, যেগুলো আমরা এখন দেখবো আজকে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হচ্ছে। So let me draw some. Oh, so এইটা এখন এখানের মধ্যে দেখো, ফার্স্টে সাপোজ দেয়ার ইজ আ স্ট্রিং। ওকে, দিস ইজ আ স্ট্রিং যেটাকে কোনো ডিস্টারবেন্স করা হচ্ছে না, যে স্ট্রিং কে আমরা কোনো প্লাগ করতেছি না বা মুভ করাইতেছি না। এন্ড এই স্ট্রিং এর লেন্থ, হ্যাঁ, স্ট্রিং এর লেন্থটা কতটুকু? এখান থেকে এখানে 12 সেন্টিমিটার। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এই 12 সেন্টিমিটার লম্বা এই স্ট্রিংটা আছে। অলরাইট, সো তাহলে দিস ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমি কয়েকভাবে স্ট্রিংটাকে কি করতে পারি? আমি কয়েকভাবে স্ট্রিংটাকে প্লাগ করতে পারি বা কয়েকভাবে স্ট্রিংটাকে ভাইব্রেট করাইতে পারি। ঠিক আছে, একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, এই জিনিসটা তোমরা লিখে রাখো, একদম এক্সট্রিম এন্ডে, ঠিক আছে, যে এন্ড গুলাতে কি করা আছে, যে এন্ড গুলাতে তাদেরকে আটকায় দেওয়া আছে, এই যে এই দুইটা এন্ডে কি তারা আটকানো। ওকে, যে দুই এন্ডে তাদেরকে কি করে রাখা আছে? ফাসেন করে রাখা হয়েছে, আর তাদেরকে স্টিক করে রাখা হয়েছে। ওইখানে অলওয়েজ কি ফর্ম হবে আনিসা? ওই জায়গাগুলিতে অলওয়েজ আমাদের নোট ফর্ম হবে। নোট মানে কি? জিরো অ্যামপ্লিটিউড, যে ওই পজিশন গুলা কখনো কি করবে না? মুভ করবে না। ওকে, সো তাহলে সবচেয়ে সিম্পলেস্ট যে স্ট্যান্ডিং ওয়েভটা তুমি ক্রিয়েট করতে পারো, সবচেয়ে সিম্পলেস্ট স্ট্যান্ডিং ওয়েভটা কি হবে? তোমার দুই এন্ডে কি থাকতে হবে আনিসা? কি বললাম? তোমার দুই এন্ডে নোড থাকা লাগবে। নোড মানে কি? জিরো ডিসপ্লেসমেন্ট, তাই না? তো তাহলে তোমার এই দুই এন্ডে নোড আছে। সো হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট স্ট্যান্ডিং ওয়েভ দ্যাট ইউ ক্যান ক্রিয়েট? এটা কি হবে? সরি,
এইটা হবে না আনিসা, যে তোমার দুই এন্ডে দুইটা নোড আর মাঝে দিয়ে কি একটা অ্যান্টি নোড ক্রিয়েট হইতেছে। এগুলা কিভাবে কি ক্রিয়েট করো ওগুলো আমরা গ্রাফের মধ্যে থেকে দেখতে পারি। যে তোমার সাপোজ যদি এই দুইটা পয়েন্ট নিয়ে তুমি চিন্তা করো, লাস্ট দিন যে গ্রাফস গুলো দেখছিলাম ওই গ্রাফ গুলো নিয়ে যদি আরেকবার দেখাই, 1 মিনিট। ওকে, এখন কি ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। ওকে, সো এখন এখানের জন্য যদি আমরা একটা কাজ করে, দাঁড়াও ওয়েভলেন্থটাকে যদি এরকম বাড়ায় দেই, এটার জন্য চেঞ্জ করি ফার্স্ট, 1 মিনিট। ওকে, সো এখন এই যে এখানের মধ্যে দেখো এটা কি, দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট স্ট্যান্ডিং ওয়েভ। যেখানের মধ্যে কি হইতেছে দেখো আনিসা, এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে কি হচ্ছে, এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে নোট ফর্ম করতেছে, আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ক্রিয়েট হইতেছে দেখো তো, অ্যান্টি নোট ক্রিয়েট হইতেছে, তাই না? যে জিনিসটা আমরা একটু আগে নোটপ্যাডে যে ড্র করে আসলাম এটা এক্স্যাক্টলি এমন ছিল। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা গেল। নাও এখানের মধ্যে যদি আমরা কাজটা এরকম করি, কি করি, what if we say something like this, যে 180 তে তো 0, that's very good। আমরা যদি 90 ডিগ্রিতেও 0 দেই, চেঞ্জ করা লাগবে কোনটা, let's see। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো একটু আগে আমরা যে জিনিসটা দেখতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো। ফার্স্ট অফ অল আমাদের এই সিচুয়েশনটায়, হোয়াট ওয়াজ হ্যাপেনিং, এই যে 0 থেকে 180 এতটুকু কিন্তু মনে করো আমাদেরকে লেন্থ অফ দা ওয়্যার, ঠিক আছে? লেন্থ অফ দা স্ট্রিং হলো এতটুকু। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে লেন্থ অফ দা স্ট্রিং ইজ 0 to 180 ডিগ্রি এন্ড কি হইতেছে, দিস ইজ দা মোস্ট সিম্পলেস্ট পসিবল স্ট্যান্ডিং ওয়েভ, যে 0 তে আর 180 তে নোড আর কোন জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এখানে কি ক্রিয়েট হচ্ছে, অ্যান্টি নোড ক্রিয়েট হচ্ছে, তাই না? নাও হোয়াট ইফ উই ডু সামথিং লাইক দিস, যে ইফ উই ইনক্রিজ দা ফ্রিকোয়েন্সি, এখন দেখো তো এইটা কি আরেকটা স্ট্যান্ডিং ওয়েভ হইতেছে না? লেন্থ অফ দা স্ট্রিং কি আছে, আগের মতনই আছে নাকি? কাবিও বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা কাবিও তো নাই। শৈলী জিনিসটা বুঝতেছো কি বলতেছি, যে তোমার 0 থেকে 180 অতটুকুই কিন্তু লেন্থ অফ দা স্ট্রিং আছে, কিন্তু এখানের মধ্যে কি ক্রিয়েট হইতেছে, আমাদের ফ্রিকোয়েন্সিটা আগে যতটুকু ছিল, যে একটু আগে যে ফ্রিকোয়েন্সিটা ছিল এখন ফ্রিকোয়েন্সিটা আমরা কি করে দিলাম, ডাবল করে দিলাম না? ভাইয়া। দেন আমরা যদি কাজটা কি করি, এই জায়গাটায় এখানের মধ্যে দেখো তো স্টিল দা লেন্থ অফ দা স্ট্রিং কত, 0 থেকে 180 আছে নাকি প্রভা? দা লেন্থ অফ দা স্ট্রিং ইজ 0 to 180, কিন্তু এখানের মধ্যে কি হইতেছে, আমাদের ফ্রিকোয়েন্সিটা ইনিশিয়াল যে ফ্রিকোয়েন্সিটা ছিল তার কত টাইমস হয়ে গেছে, 3 টাইমস হয়ে গেছে নাকি? হ্যাঁ। ইন দা সেম ওয়ে যদি আমরা কি করি এখন
ফ্রিকোয়েন্সিটাকে এরকম করে দেই, সো সেম লেন্থ অফ দ্য স্ট্রিং এ এখন ফ্রিকোয়েন্সিটা কি হয়ে গেল, 4 টাইমস হয়ে গেল। এই ব্যাপারটাকে সবাই বুঝতে পারতেছো কি করতেছি? তো এই জিনিসটা কিন্তু আমরা একটা স্ট্রিং এর মধ্যে করতে পারি, ঠিক আছে? একটা স্ট্রিং এর মধ্যে কি করতে পারি, ইফ উই কন্টিনিউয়াসলি চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি এট হুইচ দ্য স্ট্রিং উইল ভাইব্রেট, হোয়াট উইল হ্যাপেন, স্ট্রিং এর এই দুইটা এন্ড যে 0 আর 180 তে তো তারা আটকায় আছে, তো 0 এন্ড 180 তে অলওয়েজ কি হবে, 0 এন্ড 180 তে অলওয়েজ আমাদের নোট তো ফর্ম করবেই। সবচেয়ে সিম্পলেস্টটা কোনটা, সবচেয়ে সিম্পলেস্ট হলো এইটা। ফার্স্টে এই লেন্থ অফ দ্য স্ট্রিং এ কতটুকু ওয়েভলেন্থ ক্রিয়েট হলো এখানে আনিসা, এখানে কি ফুল ওয়েভ ক্রিয়েট হয়েছে নাকি এটা কতটুকু ওয়েভলেন্থ, হাফ ওয়েভলেন্থ না? সবাইকে ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি রাফিন? এখানে কতটুকু ওয়েভ ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ওয়ান কমপ্লিট সাইকেল অফ ওয়েভ হয় না, এটা কতটুকু হাফ ওয়েভ হয়েছে, তাই না? নাও ইফ উই ডাবল দ্য ফ্রিকোয়েন্সি, তো তখন সেম লেন্থ অফ দ্য স্ট্রিং এ কি হইতেছে, একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতেছে। শৈলী কি ব্যাপারটা বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, নাও ইফ উই ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি 3 টাইমস, এই যে আমরা যদি এখন ফ্রিকোয়েন্সিটা 3 টাইমস ইনক্রিজ করি, সো সেম লেন্থের মধ্যে এখন কতটুকু ওয়েভলেন্থ ক্রিয়েট হইতেছে, একটা কমপ্লিট ওয়েভ আর একটা হাফ ওয়েভলেন্থ, নাকি আনিসা? একটা কমপ্লিট ওয়েভ আর একটা হাফ ওয়েভলেন্থ। দেন আমরা যদি এখন ফ্রিকোয়েন্সিটাকে কি করে দেই, 4 টাইমস করে দেই, তখন হোয়াট হ্যাপেন্স, দুইটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতেছে ওই সেম লেন্থ অফ দ্য স্ট্রিং এ। ব্যাপারটা কি সবাই বুঝতেছো? প্রভা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এই জিনিসটা এখন আমরা আবার নোটপ্যাডে ফেরত আসি, এই ব্যাপারটাই আমরা ড্র করব। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো ফার্স্টে, সরি, ফার্স্টে দ্য স্ট্রিং ইজ আনডিস্টার্বড, তো ওখানে কোনো মুভমেন্ট নাই। নাও এখন যে সিচুয়েশনটা ড্র করা আছে এটা কি, দ্য সিম্পলেস্ট পসিবল স্ট্যান্ডিং ওয়েভ, যেটাতে কি করতেছে, এখানে দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু কত, λ/2, নাকি? এটা না? ওকে, নাও এর পরেরটার জন্য যদি খেয়াল করে দেখো কি হয়। সো এই এন্ডে একটা নোড, এই এন্ডে একটা নোড, এখন এখানের মধ্যে কি হইতেছে, লেন্থ অফ দ্য স্ট্রিং কি চেঞ্জ হয়েছে? লেন্থ অফ দ্য না। স্ট্রিং চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে কতটুকু ওয়েভলেন্থ ক্রিয়েট হইলো, ওয়ান কমপ্লিট ওয়েভলেন্থ। তাহলে L is equal to lambda. In the same way আমরা যদি আরো বাড়াই, ওকে, সো এখন আবার যদি দেখি কি ব্যাপার, বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন এখানের মধ্যে কতটুকু ওয়েভলেন্থ ক্রিয়েট হলো শৈলী, একটা কমপ্লিট ওয়েভলেন্থ আর একটার কি অর্ধেক, তাই না? হ্যাঁ। তাহলে the length of the string is equal to what, the length of the string is equal to 3/2 of the wavelength. দেন এখানের জন্য যদি আবার আঁকি কেমন জিনিস,
আর এখানের মধ্যে কয়টা ওয়েভলেন্থ ক্রিয়েট করলো? সেম লেন্থ অফ দ্য স্ট্রিং এর মধ্যে দুইটা কমপ্লিট ওয়েভ। এখন এইগুলা দেখানোর রিজনটা কি? এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে আমাদের কি করতেছে, কয়েকটা লুপ ক্রিয়েট করতেছে। লুপ মানে কি? লুপ মানে কি? লুপ মানে হলো একটা গিট্টু, ঠিক আছে? এই জিনিসটা কি? এটা হলো একটা লুপ, এটা কি হবে? সেকেন্ড লুপ, এটা কি হবে? থার্ড লুপ। এমন হলো ব্যাপার। ওকে, তো তাহলে এখানের জন্য দেখো ব্যাপারটা কি হচ্ছে। সো এই জায়গাটায় কয়টা লুপ ক্রিয়েট করলো? এইটাই শৈলী একটা লুপ ক্রিয়েট করছে না? তো হ্যাঁ এই জিনিসটাকে আমরা বলি ফার্স্ট হারমোনিক। এই জিনিসটা অনেক বড় একটা সিগনিফিকেন্স আছে, এটা নিয়ে আমরা বলবো যে রেজোনেন্স একটা টার্ম আছে, ওই রেজোনেন্সটা নিয়ে আমরা ডিসকাস করব। রেজোনেন্স আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই যে এখানে যে ফ্রিকোয়েন্সিটা, যে ফার্স্ট হারমোনিকে যখন নাকি অসিলেট করে, এইখানে যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটাকে স্পেসিফিক্যালি বলা হয় ন্যাচারাল অর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এটার অনেক বড় একটা ইমপ্লিকেশন আছে, ওইটা নিয়ে আমরা বলবো একটু পর। সো একটা লুপ থাকলে পরে এটাকে কি বলা হয়? ফার্স্ট হারমোনিক। তো তাহলে দুইটা লুপ থাকলে পরে এটাকে কি বলবো আনিসা? সেকেন্ডটার মধ্যে লুপ কয়টা? দুইটা না? তো তাহলে এটাকে কি বলবো আমরা? সেকেন্ড হারমোনিক। এরপরে কয়টা লুপ আছে এখানে? তিনটা লুপ। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে 3 নাম্বারের এখানে কয়টা লুপ আছে? তিনটা লুপ। তো তাহলে এটাকে আমরা কি বলবো? দিস ফ্রিকোয়েন্সি উইল বি কল্ড থার্ড হারমোনিক। এগুলোর ব্যাপার আছে, এগুলো নিয়ে বলতেছি একটু পরে। এন্ড এইখানের মধ্যে কয়টা লুপ ক্রিয়েট হয়েছে শৈলী? 4টা। তো তাহলে এটাকে আমরা কি বলবো? ফোর্থ হারমোনিক। ওকে, এগুলোর কয়েকটা নাম আছে, আরো কয়টা নাম কি? সেকেন্ড হারমোনিককে এটাকে বলা হয় ফার্স্ট ওভারটোন। যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে একটা লুপ বেশি ক্রিয়েট হয়েছে, সো এটাকে আমরা কি বলি? ফার্স্ট ওভারটোন। দেন এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে কয়টা বেশি লুপ ক্রিয়েট হয়েছে আনিসা? 3 নাম্বারটায় দুইটা বেশি। সো তাহলে এটাকে বলা হয় সেকেন্ড ওভারটোন। এন্ড এখানে কয়টা বেশি ক্রিয়েট হয়েছে? 3টা বেশি ক্রিয়েট হয়েছে, সো এটাকে বলা হয় থার্ড ওভারটোন। তো এখন তোমাদেরকে ফার্স্টে রেজোনেন্স এন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এদের অ্যাকচুয়ালি রিলেশনশিপটা কেমন ওই জিনিসটা নিয়ে একটু বলি। হ্যাঁ, তোমরা কি কখনো এরকম ভিডিও দেখছো যে অপেরা সিঙ্গাররা তারা যে চিল্লা চিল্লা যে গ্লাস টাস ফাটায় দেয়, ওরকম ভিডিও দেখছো রাফিন? সো তাহলে কতজন এরকম অপেরা সিঙ্গার আছে? দে ক্যান চেঞ্জ দেয়ার ভোকাল ফ্রিকোয়েন্সি। তো ওই ফ্রিকোয়েন্সি তারা আপ ডাউন করে করে দে ক্যান ডু হোয়াট? দে ক্যান বার্স্ট গ্লাসেস। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তারা করে কিভাবে? প্রত্যেকটা জিনিসের, ঠিক আছে, এভরি সিঙ্গেল ম্যাটেরিয়াল ইন দ্য ইউনিভার্স, তাদের প্রত্যেকজনের কি আছে? তাদের নিজেদের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, বুঝছো আনিসা? তোমারও একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আমার একটা আছে, টেবিলের একটা আছে, ল্যাপটপের একটা আছে। প্রত্যেকটা আলাদা আলাদা এরকম ম্যাটেরিয়ালের কি থাকে? নিজস্ব একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। এখন এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাতে কি করা হয়? ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ব্যাপারটা হলো এরকম যে এই ফ্রিকোয়েন্সিতে তারা সবচেয়ে ভালো মতো কি করতে পারে? ভাইব্রেট করতে পারে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? ব্যাপারটা খেয়াল করো। এই যে তোমাদেরকে আমি লেকচারটা দিচ্ছি, মাঝে মাঝে ইংলিশে মাঝে মাঝে বাংলায়, ওরকম কি করে মিক্স করে, যখন যে টার্মটা তোমাদের কাছে মোস্ট ইজিলি কি করতে পারবা, অ্যাবজর্ব করতে পারবা, ওই ওয়েতে তোমাদেরকে কি করা হচ্ছে? লেকচারটা প্রোভাইড করা হচ্ছে। এখন সাপোজ আমি অল্প অল্প জার্মান পারি, তো আমি যদি কি করি, আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে এখন লেকচারটা দেই, তো তাহলে কি তোমাদেরকে এগুলো সব মাথার উপর দিয়ে যাবে না আনিসা?
হ্যাঁ ভাইয়া এইখানের মধ্যে ব্যাপারটা কি দেখো যে বাংলা ইংলিশ আমরা যেই ল্যাঙ্গুয়েজে নরমালি কথা বলে আসি এইটা কি ইউ ক্যান কনসিডার দিস as somewhat যে দিস ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ইয়োর স্টাডিজ, যে এই ফ্রিকোয়েন্সিতে অর এই ল্যাঙ্গুয়েজে যদি তোমাদেরকে কি করা হয় লেকচার প্রোভাইড করা হয়, হোয়াট উইল হ্যাপেন, তোমরা সবচেয়ে ভালো মতো এই ইনফরমেশন গুলাকে ক্যাচ করতে পারবা। ঠিক আছে, তো আমি কি জিনিস, আমি হলাম এক্সটার্নাল ড্রাইভার আর তোমরা হলো সিস্টেম। ওকে, কি বলতেছি, তোমরা হলো সিস্টেম আর আমি হলাম এক্সটার্নাল ড্রাইভার। তো আমি কি করার ট্রাই করতেছি, আই এম ট্রাইং টু গিভ ইনফরমেশন অর আই এম ট্রাইং টু গিভ এনার্জি টু ইউ পিপল। তো এক্সটার্নাল ড্রাইভার কি করতে চায়, এই ব্যাপারটা একটু খেয়াল করো, এক্সটার্নাল ড্রাইভার কি করতে চায়, সিস্টেমকে এনার্জি দিতে চায়। তো এখন সিস্টেমটা এনার্জি অ্যাবজর্ব করবে, ভালো কথা, কিন্তু বেশি ভালো মতো অ্যাবজর্ব করতে পারা, কম ভালো মতো অ্যাবজর্ব করতে পারা, এগুলা নিয়ে তো আমাদের একটা ব্যাপার আছে, তাই না? কখন সবচেয়ে ভালো মতো সিস্টেমটা এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারবে, যদি তাকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে এনার্জি প্রোভাইড করা হয়। ঠিক আছে, যে সিস্টেমকে যদি কি করা হয় তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে এনার্জি প্রোভাইড করা হয়, তো তখন কি করবে, সিস্টেম উইল বি এবল টু অ্যাবজর্ব ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। আর যদি সিস্টেম যেই ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করতে পারে, ড্রাইভার যান জীবন দিয়ে ডিফারেন্ট আরেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে ট্রাই করতেছে সিস্টেমকে বোঝানো, কিন্তু সিস্টেম কি ওই জিনিসটা সবচেয়ে ভালো মতো ক্যাচ করতে পারবে আনিসা? সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, যে তুমি যেই ফ্রিকোয়েন্সিতে হ্যাবিচুয়েটেড আর তুমি যেই ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে ভালো মতো অ্যাবজর্ব করতে পারবা এনার্জি, তোমাকে যদি ওই ফ্রিকোয়েন্সিতে এনার্জি দেওয়া হয়, সো তখন কি করবা, তুমি ম্যাক্সিমাম এনার্জি অ্যাবজর্ব করবা, এন্ড দ্যাটস when what happens, রেজোন্যান্স happens। কি হয়, when the frequency of the external driver is equal to the natural frequency of the system, হ্যাঁ, যখন এক্সটার্নাল ড্রাইভারের ফ্রিকোয়েন্সি আর সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মিলে যাবে, তখন কি হয়, রেজোনেন্স হয়। রেজোনেন্সটাই কি হয়, the material or the system oscillates at maximum amplitude। ওকে, তো কি হয়, কখন রেজোনেন্স হয় শৈলী, এক্সটার্নাল ড্রাইভার যখন নাকি কোন একটা সিস্টেমকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে এনার্জি সাপ্লাই করবে, বা এক্সটার্নাল ড্রাইভার যখন একটা সিস্টেমকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাবে, তখন সিস্টেমটা কি করতে পারবে, the system will be able to absorb maximum amount of energy, and that is the phenomenon that we call what, resonance। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমরা ফার্স্ট একটা ভিডিও দেখে নেই, তো তাহলে আই হোপ তোমাদের কনফিউশনটা or কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওটা দেখে, ভিডিও দেখতে সময় যদি কোনো প্রবলেম ফেস করো দেন বলবা, ওই কোশ্চেন অ্যানসার দিয়ে দেন আমরা আবার কন্টিনিউ করব। ঠিক আছে, Hi everyone, welcome back to Z Physics. Today we are going to be talking about resonance and natural frequency. Now the first quantity that we are going to need to define is the natural frequency of an object. Now every oscillating object has its own natural frequency. This is the frequency at which an object will oscillate after an initial disturbance. So for example, if I was to disturb this spring system, it will oscillate at a given frequency that I can figure out with a stop clock, for example, and this frequency is unique to this object. Additionally, for example, if I have something like a tuning fork, I can also disturb this, and this tuning fork will actually be produced আচ্ছা
using ভিডিও a আটকে গেছে দাঁড়াও sound at a very specific frequency which is known as এই ভিডিওটা টেনে দিতেছি আর দাঁড়াও এই ভিডিওটার থেকে ওকে লেটস সি এই ভিডিওটা দেখে নেই ঠিক আছে সবাই একটু খেয়াল করো ফুড প্যান্ডার সাথে অর্ডার করুন আপনার পছন্দের খাবার আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Hi, my name is Paul and welcome to High School Physics Explained, and today I would like to talk about resonance. What is resonance? First, before I explain things with the equipment in front of me, let me draw you to an experience that you are no doubt familiar with. You sit on a swing and it swings naturally at a particular frequency. Then someone pushes you with very minimal effort and allows you to swing at a greater amplitude. The key is they push you at exactly the same frequency at which you swing at. That is resonance. In essence, an object or a situation that has a natural frequency and experiences a force vibration that has a frequency that is equal to the natural frequency. And so I'm now going to demonstrate resonance with this setup over here. And it's actually very similar to the common legend of a singer causing a glass to break. The key here is not that they're loud, but the fact that the glass has a particular natural frequency and they are singing a note that is a forced frequency that is exactly the same. And so I have here a glass, and the glass is a wine glass. It has its own natural frequency. And in this case, the frequency is 575 Hertz. Now, it's not a perfect glass. There's a few imperfections, and so there is a little bit of dampening going on, but the predominant frequency here is 575 Hertz. And then I have here a speaker, and I've got a chain generator that is able to produce a single frequency of 575 Hertz. What will happen when I put the two together? And so what I'm going to do is going to put the speaker nice and close to the glass. The glass, of course, has its own natural frequency of 575 Hertz, and we have a speaker that will force a vibration onto it. And the sound of the speaker is going to cause the glass to vibrate at its natural frequency. But because the glass is vibrating at its natural frequency and receiving energy from the force vibration from the speaker, it's going to cause the glass to vibrate with a greater amplitude. It's going to be louder. And as long as I put the speaker on, then the vibrations will continue to add. We're going to get an increase in amplitude. And if I have it on loud enough, and if I have it on long enough, and if this glass was as perfect as possible, I could, in effect, cause the glass to break. Now, that's probably not going to happen. But in our case, if I switch the speaker off, you should hear the continued ringing of the glass. And we'll see that on the screen behind me as well. And to help us, I'm going to put our microphone nice and close to the situation. Well, as you can hear, the glass continues to vibrate. We are forcing a vibration on it. We have resonance, and we have an increase in energy in terms of the sound that we hear from the glass. But let's try a different frequency. In this case, I'm going to use 580 Hertz, a little higher than the situation before. Will we get the same effect? You'll notice it is significantly quieter. We are not applying a vibration that is the same frequency as the glass, and so we definitely are not getting resonance. Now, resonance is actually a really important concept in mechanical engineering. You do not want resonance to occur
where you have force vibrations on a structure that has a particular natural frequency. So for example, a poorly designed bridge may have a natural frequency. And if the vibrations of the traffic going across it is similar or equal to the frequency that is the natural frequency of the bridge, then the bridge is going to start to vibrate with increasing amplitudes, and that of course can damage the bridge and of course can also possibly cause its failure. আচ্ছা, সো এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে শেষ করতেছে এটা। আচ্ছা, সো এই লোকটা এতক্ষণ ধরে যা যা জিনিসগুলো বলছে এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারগুলো কেমন, যে এই যে গ্লাসটা সে নিয়ে আসছে, এই গ্লাসটার কি আছে, ইট হ্যাজ আ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সো এখন ওই গ্লাসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি ফ্রিকোয়েন্সি যদি কি করা হয়, তার স্পিকারটা দিয়ে ওরকম সাউন্ড এমিট করা হয়, তো তখন কি দেখা যায় যে গ্লাসটা কি করতেছে, অনেক হাই একটা অ্যাম্পলিটিউডে, যে ওরকম লাউড একটা সাউন্ড শুনতে পাই আমরা, ঠিক আছে। তো এখন যখন নাকি আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সিটা বাড়াই দেই বা কমাই দেই, তো তখন কি হয়, আমাদের অ্যাম্পলিটিউডটা কমে যায়, ওর লাউডনেসটা কমে যায়। তো সে এখন যে ব্রিজ গুলা নিয়ে কথা বলতেছে, যে আমাদের এরকম অনেক অনেক অ্যাক্সিডেন্ট আগে হয়েছে, বুঝছো। আগে মিলিটারিদেরকে অলওয়েজ কি করতে বলতো, আগে মিলিটারিদেরকে অলওয়েজ ওরকম ব্রিজের উপরে মার্চ করে করে যাইতে বলতো, যে ওরা অলওয়েজ মার্চিং এর মধ্যে থাকে। তো কয়েকটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমন অ্যাক্সিডেন্ট, তারা যেই ফ্রিকোয়েন্সিতে মার্চ করতেছে সবাই তো একই সাথে পা উপরে তুলে নিচে নামে, তাই না। তো এই যে যেই ফ্রিকোয়েন্সিতে তারা মার্চ করতেছে, ওই ফ্রিকোয়েন্সিটা যদি কি হয়, ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তো তখন কি করে, ব্রিজটা অসিলেট করা শুরু করে। তো তখন ব্রিজ অসিলেট করতে করতে ব্রিজের যদি স্ট্রেংথ এনাফ না থাকে, তো তখন কি হয়, ব্রিজটা ভেঙে পড়ে যায়। তো এরকম করে করে অনেকজন সোলজার পানিতে পড়ে মারা গেছে। তো এরপর থেকে ওরকম কমান্ডাররা তারা ডিসিশন নিয়েছে যে আচ্ছা ঠিক আছে, ব্রিজের উপরে মার্চিং ছাড়া সোলজাররা চলতে পারবে, এমন টাইপের। তো এরকম রেজোনেন্সের ব্যাপারটা কি এখন আইডিয়াটা তো পাইছো, যে রেজোনেন্স অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় শৈলী, যে এক্সটার্নাল ড্রাইভার, যে নাকি সিস্টেমটাকে অসিলেট করাবে তাকে কি বলবো, এক্সটার্নাল ড্রাইভার। তো এক্সটার্নাল ড্রাইভারের ফ্রিকোয়েন্সিটা যদি সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তো তখন কি হবে, রেজোনেন্স হবে। আর রেজোনেন্স হওয়া মানে কি, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে ভাইব্রেট করা। বুঝতে পারছো? ওকে, সো তাহলে এই ভিডিওর যে রিমেইনিং পার্টটুকু আছে এটা দেখে নেই। So bridges are designed in such a way to dampen any vibrations to stop the aspect of resonance. The other example of resonance is in terms of using the resonance concept in medical imaging. So for example, in MRI, magnetic resonance imaging, radio waves are fired at hydrogen atoms that have their own natural frequency. Now I have a video specifically on that, you can investigate it yourself, but in essence, by firing a radio wave with the same frequency as the natural frequency of the hydrogen atoms, you can cause them to change. And then when the radio frequency is turned off, they release that energy, just like this glass is releasing the sound energy after I turn the speaker off. It's a little bit more complicated than that. You can, like I said, you can watch the video that I have on that, but it is nonetheless resonance in action. Well, I hope that has helped you understand a little bit of resonance. My name is Paul. Thanks for watching. Please subscribe, like, and make a comment down below. ওকে, তো প্রভা, রাফিন, শৈলী, তোমরা কি বুঝতে পারছো যে রেজোনেন্সের অ্যাকচুয়ালি আইডিয়াটা কেমন? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এটা নিয়ে আমরা আরো ডিটেইলে, যে আমাদের স্ট্রিং এর মধ্যে যেই স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, এটা নিয়ে আরো আমরা ডিটেইলে নেক্সট ক্লাসে কভার করব। হ্যাঁ, সো ফর নাও আমরা স্ট্রিং এর মধ্যে দেখলাম যে কি হইতে পারে, সেম লেন্থ অফ দা স্ট্রিং এ একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ, মাল্টিপল এরকম আমরা লুপ ক্রিয়েট করতে পারি। তো এইগুলা কয়েকটা কি করতেছি, ফ্রিকোয়েন্সির চেঞ্জ এনে এনে কাজটা করতেছি। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আমরা সামনে আরো যে সানডের ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবেন। কালকে রিমাইন্ডার, কালকে ফ্রাইডেতে আমাদের 5টা থেকে 7টা পর্যন্ত ইউনিট 1 এর এই ম্যাটেরিয়ালস এর কোশ্চেন পেপার সলভিং। ওকে, তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।